শুভ সকাল সকলকে। ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। সুনিতা স্টাডি জোনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের আগের দিন 11 অবধি অঙ্ক করেছিলাম। এরপরে আমি নেক্সট পরের অঙ্কগুলো থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে যে এই যে একটা কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের একটা অঙ্ক রয়েছে, সেটা হলো ইফ কস্ট প্রাইস অফ টু আইটেমস আর সেম। দুটো আইটেমের কস্ট প্রাইস যদি এক হয়, ইফ ফার্স্ট আইটেম ওয়াজ সোল্ড 20% প্রফিট, প্রথমটা 20% লাভে বিক্রি করা হয়, অ্যান্ড সেকেন্ড অ্যাট 25% লস, এবং দ্বিতীয়টা 25% লসে বিক্রি করা হয়। ফাইন্ড পার্সেন্টেজ অফ প্রফিট অর লস। তাহলে দুটো আইটেম যে যাদের কস্ট প্রাইস সমান এবং একটা প্রফিটে বিক্রি করা হয়, একটা লসে বিক্রি করা হয়, তাহলে টোটালি তাদের কতটা প্রফিট অথবা লস হলো এই দুটো আইটেমের প্রতি, সেটাই বের করতে বলেছে। তো প্রথমে কি দেখবো, দেখো প্রথমেই দেখবো যে ধর দুটো আইটেমের কস্ট প্রাইসটা সমান বলেছে, তার কস্ট প্রাইসটা ধরে নিই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে 100 ধরলাম যে কস্ট প্রাইসটা দুটোরই CP1, মানে কস্ট প্রাইস প্রথমটার ক্ষেত্রে 100 আর দ্বিতীয়টার ক্ষেত্রেও 100। এবার কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে বলছে ফার্স্ট আইটেমটা 20% প্রফিট, 20% লাভে বিক্রি করা হলে 100 টাকা যদি কিনি, তাহলে 20% লাভে যদি বিক্রি করি, তাহলে 20% যদি লাভ হয়, তাহলে বিক্রি করলাম কত টাকায়? 120 টাকায়। তাহলে SP1 হচ্ছে 120 হলো। এবার নেক্সট হলো কস্ট প্রাইস 2। এবার কস্ট প্রাইস দ্বিতীয়টার ক্ষেত্রেও একই, তা 100 টাকায় কস্ট প্রাইস। এবার 25% লস হয়, তাহলে 100 টাকায় কিনে 25 টাকা লস হলো, তাহলে সে বিক্রি করলো কত টাকায়? 75 টাকায় বিক্রি হলো। এটা হচ্ছে SP2, মানে দ্বিতীয়টার ক্ষেত্রে সেলিং প্রাইস। এবার দেখো দুটোকে টোটাল করতে হবে। টোটাল কস্ট প্রাইস কত? টোটাল 200 টাকা কস্ট প্রাইস, আর টোটাল সেলিং প্রাইস কত? 195 টাকা হলো। তাহলে এবার লস পার্সেন্টেজ কত? লস পার্সেন্টেজ মানে লস ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%। এবার লস কত হতো? টোটাল 200 টাকায় কিনে 195 টাকায় বিক্রি করেছি, তার মানে লস হলো আমার 5 টাকা। 5 বাই, এবার সবসময় লাভ বা লস যাই বলো না কেন, সেটা সবসময় কস্ট প্রাইসের উপরে হয়, তাহলে লস বাই সিপি ইন্টু 100% করলে বেরোলো 2.5%। এটাই হলো আমাদের লস পার্সেন্ট। তো এইভাবে করলাম। আমি আরেকটা নিয়মেও করেছি, ওটা দরকার নেই, এটাই আমার বেশি ভালো বলে মনে হলো। তো এটা হয়ে গেল, লস পার্সেন্ট বেরিয়ে গেল। এইবারে নেক্সট আরেকটা কোয়েশ্চেনে আসবো আমরা। সেটা কি? সেটা বলেছে যে ইফ এসপি সেলিং প্রাইস অফ টু আইটেমস আর সেম। দুটো আইটেম তাদের বিক্রয় মূল্য দুটো বলেছে সমান। ইফ ফার্স্ট আইটেম ওয়াজ সোল্ড অ্যাট 20% প্রফিট। এবার আগেরটাই বলেছিল কস্ট প্রাইস সমান। আগেরটাই কি বলেছিল দেখো, আগেরটাই বলেছিল কস্ট প্রাইস সমান, আর এটাতে বলেছে যে সেলিং প্রাইস সমান। বলছে দুটো আইটেমের যদি সেলিং প্রাইস সমান হয়, তাহলে ফার্স্ট আইটেমটা যদি বিক্রি করা হয় 20% প্রফিটে লাভে, আর সেকেন্ড আইটেমটা বিক্রি করা হচ্ছে কততে? 25% লসে, তাহলে টোটাল প্রফিট অথবা লস কত হলো? তাহলে এক্ষেত্রে কি করবো? এখানে বলছে সেলিং প্রাইস সমান, তো যাই হোক আমরা এবার কস্ট 20% প্রফিট আর হচ্ছে 25% লস প্রথমটা, তো আমরা কস্ট প্রাইস ধরে নেব। তো প্রথমটার ক্ষেত্রে কত কস্ট প্রাইস ধরলাম? কস্ট প্রাইস ধরলাম 100 টাকা। 100 টাকা কস্ট প্রাইস ধরলাম ধরে, তাহলে কি হচ্ছে 100 টাকায় যদি কিনি, তাহলে 20 টাকা লাভ হচ্ছে, তাহলে আমার বিক্রি করলাম কত টাকা? বিক্রি করলাম 120 টাকা। কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিওটা বের করলাম, সেটা হচ্ছে 5:6 হলো। কাটাকাটি করলাম, কাটাকাটি করে বেরিয়ে গেল। এইবারে 20 দিয়ে কাটাকাটি করলে 5 আর 6 হয়। এবারে নেক্সটটার ক্ষেত্রে পরেরটার ক্ষেত্রেও কস্ট প্রাইস কত ধরলাম? কস্ট প্রাইস 100 টাকায় ধরলাম 100 টাকায় কিনেছি, কিনে আমার 25 টাকা লস হয়েছে, তাহলে কত টাকায় বিক্রি করলাম? 75 টাকায় বিক্রি করলাম। তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও কত হলো? 4:3। কিন্তু দেখো এই যে ওপরে বলে দিয়েছে যে দুটোর সেলিং প্রাইস সমান, তাই তো? সেলিং প্রাইস সমান, তাহলে এই যে এখানে সেলিং প্রাইস 6, এখানে 3, এটা তো হবে না। তাহলে সেলিং প্রাইসটা ইকুয়াল করতে হবে দুটোর। তার জন্য আমরা কি করলাম? তার জন্য এই নিচে 4:3 যেটা ছিল সেটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে 4 দুগুণ 8, এখানে 3 দুগুণ 6 হচ্ছে, তাহলে সেলিং প্রাইস ইকুয়াল হলো। বুঝলে ব্যাপারটা? যেহেতু সেলিং প্রাইস সেম বলছে, তার জন্য আমরা এক্ষেত্রে নিচেরটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানেও সেলিং প্রাইস 6 হয়ে যাচ্ছে। কস্ট প্রাইস 5:6 আর সেলিং প্রাইস এই 2 দিয়ে গুণ করলাম 8:6। তাহলে টোটাল কস্ট প্রাইস আর টোটাল সেলিং প্রাইস কত হলো সেটা বের করব। টোটাল হচ্ছে 5 আর 8 13, আর টোটাল সেলিং প্রাইস 12। তাহলে 13 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করেছে, তাহলে লস কত হয়েছে? লস হয়েছে 1 টাকা হলো। সেলিং প্রাইস অফ টু আইটেম সেম, ওটা হলো লস হয়েছে 1 টাকা। তাহলে লস পার্সেন্টেজ কত? লস বাই সিপি। সিপির উপর হয়, সিপি কত? সিপি হচ্ছে 13 ইন্টু 100%, 100/13%। এটা হলো সেকেন্ড অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবারে আমরা চলে যাব হচ্ছে নেক্সট।
বলেছে যে এ ম্যান সেলস 2 আর্টিকেলস, একটা মানুষ দুটো আর্টিকেল বিক্রি করে 1700 টাকায়। দ্য কস্ট প্রাইস অফ ফার্স্ট আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ সেকেন্ড আর্টিকেল, মানে প্রথমটার ক্রয় মূল্য দ্বিতীয়টার বিক্রয় মূল্যের সাথে সমান। If the first article is sold at 10% loss and the second article was sold as 25% profit, then what will be the profit or loss? তাহলে প্রফিট অথবা লস কত? একটা মানুষ দুটো আর্টিকেল বিক্রি করেছে এত টাকায়, মানে 1710 টাকায়। এবার কস্ট প্রাইস প্রথমটার কস্ট প্রাইস দ্বিতীয়টার সেলিং প্রাইসের সাথে সমান। তাহলে এবার দেখা যাক, এবার আমরা শুরু করবো কোথায় থেকে? বলেছে যে ইফ দ্য ফার্স্ট আর্টিকেল ইজ সোল্ড এট 10%, প্রথমটা 10% লসে, তাহলে লসে বিক্রি করলো, তাহলে কত টাকায় কিনেছিল? সে কিনেছিল ধরলাম সিপি 100 টাকা, সে 100 টাকায় কিনেছিল, কিনে তার 10% লস হচ্ছে, তাহলে এসপি কত? বিক্রি করলো কত? 90 টাকায়, তার জন্য 10 টাকা লস হয়েছে। এবার আর্টিকেল অফ সোল্ডার 25% প্রফিট আবার বিক্রি করা হলো, তাই তো? এবার তা কিনেছিল কত? পরেরটার ক্ষেত্রে সিপি ধরলাম হচ্ছে 100 টাকা, 100 টাকায় কিনেছিল, বিক্রি করলো 25 টাকা লাভ হলো, তা বিক্রি করলো 125 টাকা। কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও কত? 4:5। কিন্তু ওপরে কি বলেছে? এই দেখো, এই যে শর্তটা দিয়ে এটা তো করলাম, কস্ট প্রাইস সেলিং প্রাইস, কস্ট প্রাইস সেলিং, উপরে শর্ত দিয়েছে দা কস্ট প্রাইস অফ ফার্স্ট আর্টিকেল, এই যে প্রথমটার কস্ট প্রাইস কত? 10 আর 9, সেটা কি হবে? ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ সেকেন্ড আর্টিকেল। তাহলে যে প্রথমটার কস্ট প্রাইস 10:9, এটা লিখলাম, লেখার পরে প্রথমটার কস্ট প্রাইস ইকুয়াল টু হবে সেলিং প্রাইস অফ সেকেন্ড, মানে দ্বিতীয়টার সেলিং প্রাইসের সাথে সমান। এই দুটোকে সমান করতে হবে, তার জন্য কি মানে এখানে সমান করতে গেলে আমরা, মানে এটার সাথে এটাকে সমান করতে গেলে আমরা ইকুয়েশনটাকে কি করব? এইটাকে 2 দিয়ে গুণ করবো, তাহলে এখানেও 10 এখানেও 10, প্রথমটার কস্ট প্রাইস দ্বিতীয়টার সেলিং প্রাইসের সাথে সমান। ইকুয়াল করলাম, করার পরে যেমন হয় টোটালি যোগ করলাম, 18 আর 19 হলো, তাহলে প্রফিট 18 টাকায় কিনে 19 টাকা বিক্রি করলো, তার মানে 1 টাকা লাভ হলো। হলো, এটা কমপ্লিট হলো। হওয়ার পরে এবার ওখানে কি বলছে? এ ম্যান সেলস 2 আর্টিকেল ইন রুপিস 1710, 1710 টাকায় দুটো আর্টিকেল বিক্রি করে, মানে দুটো আর্টিকেলের সেলিং প্রাইস এখানে বলে দেওয়া আছে। আর এখানে দেখো বের করলাম দুটো আর্টিকেলের সেলিং প্রাইস কত? 19 বের করলাম, তাই তো? এবার দুটো আর্টিকেলের সেলিং প্রাইস আমাদের বের হয়ে গেল হচ্ছে 19। এই 19 মানে কি? এই 19 মানেই তো এটা 1710 টাকা। 1 মানে কত? বেরিয়ে গেল, এই যে 1 টাকা প্রফিট হয়েছে এখানে বলেছে, তাহলে 1 মানে কত? যা হলো সেটাই। তাহলে 1 ইউনিট যেহেতু প্রফিট হয়েছে, তাহলে প্রফিট কত? 1 ইউনিট মানে 90, 90 × 1 মানে 90, আনসার বেরিয়ে গেল। বুঝলে, এটা একটু জটিল মনে হতে পারে, মানে একই রকম ভাবে কস্ট প্রাইস 100 টাকা ধরলাম প্রথমটার, সেকেন্ড আর্টিকেলের সেলিং প্রাইস 100 টাকা, যেভাবে প্রফিট লস আছে সেভাবে সেলিং প্রাইস বের করলাম, করার পরে কন্ডিশন অনুযায়ী কাজে লাগাবো। বলছে প্রথমটার কস্ট প্রাইস দ্বিতীয়টার আর সেলিং প্রাইসের সাথে ইকুয়াল, তাহলে এই যে এখানে এই হিসাবে ইকুয়েশনটাকে মানে ঠিক করলাম, করার পরে গুণ টুন করে এই যে প্রথমটার কস্ট প্রাইস দ্বিতীয়টা সেলিং প্রাইসের সাথে সমান, তার জন্য এটাকে গুণ করলাম, করে টোটালি কস্ট প্রাইস আর টোটাল সেলিং প্রাইস বের করলাম, তাহলেই তো লাভ লস পেয়ে যাব। এবার আবার যেটা দেওয়া আছে ইনফরমেশন সেটা কাজে লাগাতে হবে। দুটো আর্টিকেলের বিক্রয় মূল্য দেওয়া আছে, এই যে দেখো এটা হচ্ছে দুটো আর্টিকেলের বিক্রয় মূল্য, যেটা যেটা ইনফরমেশন দেওয়া আছে সেটাকে কাজে লাগালাম। দুটো আর্টিকেলের বিক্রয় মূল্য এখানে এটা হলো, কিন্তু এখানেও দেওয়া আছে এত, তার মানে এটা মানে এত, 1 ইউনিট বের করলাম। এবার যতটা প্রফিট লস, 1 প্রফিট হয়েছে, তার মানে 1 × 90, এটাই আনসার। এবার নেক্সট কোয়েশ্চেন, এ শপকিপার সেলস হিজ গুড অন কস্ট প্রাইস। একটা শপকিপার তার জিনিস বিক্রি করে সেটা হচ্ছে কস্ট প্রাইসের উপরে, বাট ইন প্লেস অফ 1 কেজি হি ইউজেস 800 গ্রাম। তো 1 কেজির পরিবর্তে সে আবার 800 গ্রাম ব্যবহার করে। ফাইন্ড হিজ পার্সেন্টেজ অফ প্রফিট, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হলো সেটা ফাইন্ড করো। তো প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু কি? প্রফিট পার্সেন্টেজ মানে হচ্ছে ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট বাই ফলস ওয়েট ইন্টু 100%, এটা হচ্ছে প্রফিট পার্সেন্ট। এবার বলেছে যে এ শপকিপার সেলস ইজ গুড অন কস্ট প্রাইস, মানে একটা দোকানদার সেটা তার জিনিসপত্রটা বিক্রি করে সেটা কস্ট প্রাইসের উপরে, বাট ইন প্লেস অফ 1 কেজি, কিন্তু 1 কেজির জায়গায় হি ইউজেস 800 গ্রাম, মানে যেখানে চুরি করলো 1 কেজি ট্রু ওয়েট ছিল, কিন্তু তার জায়গায় সে ইউজ করলে 800 গ্রাম, তার মানে নিশ্চয়ই সে প্রফিট করেছে দোকানদারটা কতটা পার্সেন্ট প্রফিট। এভাবে প্রফিট পার্সেন্ট এভাবে বের করতে গেলে ফর্মুলা হচ্ছে ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট বাই ফলস ওয়েট ইন্টু 100% হলো। এবার এখানে ট্রু ওয়েট কত? ট্রু ওয়েট কত? 1 কেজি, 1 কেজি তার মানে 1000 মাইনাস, আর ফলস ওয়েট কত? ফলস ওয়েট 800 গ্রাম, 800 বাই 800 ইন্টু 100%, তাহলে এটা করলে পরে 25% হয়ে যায়। এই দেখো, এই কটা অঙ্ক তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের এই অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে ভালো লাগবে, আর তার সাথে তোমরা কিভাবে অঙ্ক করছো না করছো সেটা আমাকে একটু শেয়ার করবে। শেয়ার করলে সেটা আমারও মানে ভালো লাগবে এবং আমারও জানা হয়ে যাবে।
আর তার সাথে তো আমাদের একটু কিছুটা কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে, তাই না? তো কারেন্ট অ্যাফেয়ার্সটা মানে পড়ে নেওয়াটা মানে ভালো মতো পড়ে নিতে হবে। যেমন আমি কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করি। যেমন বলতে পারো যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, সেটা 80। আর ফার্স্ট কি হয়েছে বলতে 80 বলে পাসপোর্ট চলে গেল, সেটা হচ্ছে জাপান। আর তারপরে হচ্ছে তোমার ফার্স্ট হয়েছে। এবার তোমরা সবাই জানো যে পদ্ম অ্যাওয়ার্ডস দেওয়া হয় সম্ভবত 26শে জানুয়ারির দিন। তো এই পদ্ম অ্যাওয়ার্ডস 2024 কতজনকে দেওয়া হয়েছে? টোটাল 32 জনকে পদ্ম অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে। তারপরে অটল সেতু, যেটা ইন্ডিয়াস লংগেস্ট সি ব্রিজ হয়েছে অটল সেতু, সেটা হচ্ছে কে ইনঅগারেট করলো অটল সেতুটা? মুম্বাই থেকে নেভি মুম্বাইকে কানেক্ট করে, যেটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অটল সেতু হচ্ছে লংগেস্ট হয়ে গেল, যেটা হচ্ছে 21.8 কিমি। এরকম এই বিষয়গুলো পড়ছিলাম। ও আর একটা খুব ইম্পর্টেন্ট একটা মানে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লাম, সেটা কি বলতো? 16th ফিনান্স কমিশন, যেটা সেই 16th ফিনান্স কমিশনের চেয়ারম্যান কে হয়েছে? চেয়ারম্যান হয়েছে হচ্ছে আমাদের যে অরবিন্দ পানাগ্রাহী, উনি আমাদের 16th ফিনান্স কমিশনের চেয়ারম্যান হয়েছে। তো ফিনান্স কমিশন সম্পর্কে কিছু কথা বলতে গেলে যেমন কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 280, এটা খুব আসে। তারপরে তোমার ধরো কবে তৈরি হয়েছে ফার্স্ট ফিনান্স কমিশন? 1951-এ তৈরি হয়েছে, 1951-তে। তারপর প্রেসিডেন্ট, কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো এই আর কি ফিনান্স কমিশন সম্পর্কে। তো এটা কিন্তু খুব মনে রাখবে যে 16th ফিনান্স কমিশন অরবিন্দ পানাগ্রাহী। তারপরে ভারতরত্ন অ্যাওয়ার্ড, সেটা দেওয়া হয়েছে। তো ভারতরত্ন অ্যাওয়ার্ড কাকে কাকে দেওয়া হয়েছে? কাপুরি ঠাকুর আর হচ্ছে LK আদবানি, এনাদের দুজনকে দেওয়া হয়েছে। তো কাপুরি ঠাকুর কে ছিলেন? উনি হচ্ছেন 11th চিফ মিনিস্টার অফ বিহার, বিহারের 11তম চিফ মিনিস্টার ছিলেন হচ্ছে কাপুরি ঠাকুর। আর আরেকটাকে দেওয়া আছে ভারতরত্ন হচ্ছে LK আদবানিকে দেওয়া হয়েছে, যিনি 7th ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যিনি বিজেপির কো ফাউন্ডার ছিলেন LK আদবানি। তো ওনাকেও ভারতরত্ন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। আর তোমরা জানোই ভারতরত্ন অ্যাওয়ার্ড সম্পর্কে যে ইন্ডিয়ার হচ্ছে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড বলতে পারে, সেটা হচ্ছে ভারতরত্ন, যেটা 1954-তে প্রথম 1954-এ দেওয়া হয়েছিল। তো ফার্স্ট অ্যাওয়ার্ডেড কাকে দেওয়া হয়েছে? ভারতরত্ন প্রথম দেওয়া হয়েছে যে চক্রবর্তী রাজা গোপালাচারী, তারপর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং CV রমন, ওনাদেরকে ভারতরত্ন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে প্রথম। তাহলে এবার কে পেলেন? LK আদবানি আর কাপুরি ঠাকুর। LK আদবানি কি বিজেপির কো ফাউন্ডার, আর কাপুরি ঠাকুর 11th চিফ মিনিস্টার অফ বিহার, ওনাদের দুজনকে দেওয়া হয়েছে। তারপর আরো অনেক কোয়েশ্চেন আছে তোমার, এই কয়েকটা আমার খুব ইম্পর্টেন্ট মনে হলো, তার জন্য আমি মানে শেয়ার করলাম। তো এরপরে আবার যদি কখনো মানে এবার যেমন জানুয়ারির ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স বলতে অযোধ্যার রাম টেম্পলের কাছে মানে চলে আসবে পুরো, তো এটা সম্পর্কে একটু ডিটেলস পড়তে হবে, এই আর কি। তো এই কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে শেয়ার করলাম, আমি পড়ছিলাম। আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই দেখো, এতে আমার ঠাকুরের জায়গা, আর এটা আমার পড়ার টেবিল, এই ওখানে রেখে মাঝে মাঝে আমি ভিডিও করি ওটার উপরে রেখে। যাই হোক, তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।